হে বন্ধুরা, মাটি খুঁড়তেই বেরিয়ে এলো রহস্যময় ট্রেন। চাঁদের মাটিতেও ট্রেন চালানোর ব্যবস্থা করছে নাসা, কিন্তু কিভাবে? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কেন বিমান উঠতে পারে না? পৃথিবীর নিচে খোঁজ মিলল রহস্যময় জগতের। পৃথিবীর 17 ঘন্টায় এমন একটি জায়গায় 1 বছরের সমান। কোন জায়গা আজ আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে একটি রহস্যময় ফ্যাক্টের দুনিয়া থেকে ঘুরে আসি। ফ্যাক্ট নাম্বার 5। আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর আকৃতির নতুন এক গ্রহ আবিষ্কার করেছে জ্যোতিষবিজ্ঞানীরা। আর এই গ্রহটি যে নক্ষত্রকে ঘিরে আবর্তন করছে তার স্থায়িত্ব সূর্যের চেয়ে 100 গুণ বেশি। এই সংক্রান্ত গবেষণাটি নেচার অ্যাস্ট্রোনমি সময়কীতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, পিরেকুস 3b নামের গ্রহটি পৃথিবী থেকে 55 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি সূর্যের থেকে 100 গুণ কম উজ্জ্বল। এই নক্ষত্রটি সৌরজগতে থাকা বৃহস্পতি গ্রহের সমান, তাই একে বলা হচ্ছে অতি শীতল লাল বামন নক্ষত্র। বিজ্ঞানীরা বলেছেন, নতুন আবিষ্কৃত গ্রহটি আকারে আমাদের গ্রহের মতো। এটি প্রতি 17 ঘন্টায় পুরো নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে ফেলে। এতে পৃথিবীর একদিনের চেয়ে কম সময়ে সেখানে বছর হয়। বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ লিজের গবেষক মাইকেল গিলন বলেন, পিরেকুস 3b গ্রহটি আমাদের পৃথিবীর আকারের। আমাদের 17 ঘন্টায় যেখানে 1 বছর হয়। সূর্য থেকে পৃথিবী যে শক্তি পায় সে তুলনায় পিরেকুস 3b তার নক্ষত্র থেকে 16 গুণ বেশি শক্তি পায়। ফ্যাক্ট নাম্বার 2। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে নানা জিনিস উদ্ধার করেন, তবে আস্ত ট্রেনের কামরা উদ্ধার করে সকলকে চমকে দিয়েছে। তা এখানে এটি কিভাবে এলো সেটাই এখন রহস্য। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে গবেষণার কাজ চালান, খোঁজ চালানো ঐতিহাসিক কিছু পাওয়ার আশায়। এভাবে মাটি খুঁড়ে এবার তারা যা পেলেন তা ঐতিহাসিক, তবে অতিকায়। মাটি খুঁড়ে তারা পেয়ে গেছেন একটি ট্রেনের কামরা। লাল রঙের ট্রেন দেখে এটা সকলের কাছে পরিষ্কার যে সেটি 100 বছরের পুরনো। বিষয়টি আরো নিশ্চিত করেছে ট্রেনের গায়ে আঁকা LNIR লোগো। এই LNIR লোগো ছিল ব্রিটিশ রেলওয়ের অংশ, যা একসময় ব্রিটেনে চালু ছিল। 1930 সালের পর LNIR আর এই ধরনের লাল রঙের কামরা ব্যবহার করেনি। কাঠের তৈরি এই কামরা মাটির তলায় কেন পাওয়া যাবে, সেই প্রশ্নের চেয়েও এখন বড় প্রশ্ন উঠেছে, সেটা এখানে এলো কোথা থেকে। কারণ ব্রিটেনের এই রেল কামরা পাওয়া গিয়েছে বেলজিয়ামের থেকে। হিসেব বলছে ব্রিটেনের যে অংশে এই রেল চালু ছিল সেখান থেকে প্রায় 500 মাইল দূরে একটি জায়গায় কামরাটি মাটির তলা থেকে উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রিটেনের এই রেল কামরা বেলজিয়ামে পৌঁছলো কিভাবে? ট্রেনের কামরাটি মাটির তলায় অক্ষত অবস্থায় থাকলেও তা উদ্ধারের সময় কামরাটি ক্ষতি হয়েছে। মাটির তলা থেকে বের করে সেটিকে সরাতে গিয়ে তার অনেক জায়গা ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কামরাটি। তবে গবেষণা চলছে কিভাবে এই কামরা বেলজিয়ামে পৌঁছলো তা খতিয়ে দেখা হচ্ছে। এটাও দেখা হচ্ছে যে সেটি মাটির তলায় হারিয়ে গেল কিভাবে। ফ্যাক্ট নাম্বার 3। পৃথিবীর নিচে খোঁজ মিলল এক রহস্যময় জগতের। কি সেই জগৎ, চলুন জেনে নিই। এবার এক অনন্য রহস্যের সন্ধান মিলল। জানা গিয়েছে ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর একটি ভিন্ন স্তর পাওয়া গেছে, যা কিছুটা গলিত পাথরের মতন অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, এই প্রথম এত গভীরে যেতে পারলেন বিশেষজ্ঞরা। এই অজানা স্তরটি অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে অ্যাস্থনোস্ফিয়ার হলো পৃথিবীর ভূত্বকের নিচে একটি দুর্বল স্তর, যা চলমান অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে এই গবেষণা থেকে একাধিক নতুন বিষয় জানা যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে টেকটনিক প্লেটের নড়াচড়ার সম্পর্কে তথ্য পাওয়া যাবে, যার ফলে ভবিষ্যতে আমরা ভূমিকম্প হওয়ার আগেই এই সম্পর্কে অবগত থাকতে পারবো। উল্লেখ্য যে তুরস্ক এবং সিরিয়ায় ঘটা সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এই ধরনের গবেষণার গুরুত্ব আরও বেড়ে যায়। যেহেতু এই স্তরটি টেকটনিক প্লেটের ঠিক নিচে রয়েছে, তাই এই প্লেটকে চলমান বা স্থিতিশীল
গতিশীল রাখতে এটি একটি বড় ভূমিকা পালন করে। এমন পরিস্থিতিতে প্লেটগুলিতে কখন আলোড়ন তৈরি হতে চলেছে তা গবেষণা মারফত জানা যেতে পারে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই গবেষণা করে দেখা গেছে যে আবিষ্কৃত এই আঠালো স্তরটি একটি জায়গায় সীমাবদ্ধ নেই, বরং এর পরিধি ভূপৃষ্ঠের অনেক নিচে পর্যন্ত রয়েছে। পাশাপাশি অনুমান করা যাচ্ছে যে এটি আমাদের গ্রহের প্রায় 44% জুড়ে বিস্তৃত রয়েছে। দিন চারেক আগে নেচার জিওসায়েন্সের প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয়েছে গলিত শিলাগুলির আরও গবেষণার মাধ্যমে সম্ভব এটিও জানা যাবে যে ভবিষ্যতে পৃথিবীতে কি পরিবর্তন ঘটতে চলেছে। যদিও বর্তমানে বিজ্ঞানীরা এটা বুঝতে সক্ষম হয়নি যে কেন এই পাথরের মতো স্তরটি গলে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। এদিকে কিছুকাল আগেই বিজ্ঞানীরা মনে করেছিলেন যে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রে ঘূর্ণন এবং পরিবর্তন এখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই গতিশীল গলিত শিলাগুলির দিকে তাকিয়ে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। পৃথিবীতে আসন্ন বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাবে। সৃষ্টির পর থেকেই আমাদের গ্রহে ক্রমাগত পরিবর্তন ঘটেছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এহেন পরিবর্তন অনেক প্রজাতির গঠন এবং বিলুপ্তির কারণও হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ ডাইনোসরের মতন শক্তিশালী প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আবার হোমো সেপিয়েন্স মানে মানুষরাও এই পরিবর্তনেরই দান। যদিও বর্তমানে পৃথিবীর অভ্যন্তরীণ গতিবিধি থেকে ভূমিকম্পের পূর্বাভাস কিভাবে পাওয়া যাবে সেই দিকে আলোকপাত করা হচ্ছে। ভূমিকম্পের সম্পর্কে আগে থেকে জানা কঠিন কেন? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মনে করেন যে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া খুবই কঠিন। মার্কিন জিওলজিক্যাল সার্ভে নিজেই স্বীকার করেছেন যে ভূমিকম্পের পরিবর্তনের রূপ তার পূর্বাভাসের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। মূলত এটি একটি ট্রেন নয় যা হালকাভাবে চলতে শুরু করে এবং তারপর গতি বৃদ্ধি পায়, বরং এটি একটি আকস্মিক বিপর্যয় যা নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ দেয় না। বিশেষ করে কোনো একটি নির্দিষ্ট প্যাটার্নের অভাব এটিকে আরও কঠিন করে তোলে। এই কারণেই বিজ্ঞানীরা জানিয়ে দিতে পেরেছেন যে বিশ্বের কোন অঞ্চলে ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু এখনও যে দুর্যোগ আসছে তার কোনো ধারণা তারা দিতে পারে না। তবে কয়েক সেকেন্ড আগে শনাক্ত করা যেতে পারে। তবে এই সংক্রান্ত গবেষণা ইতিমধ্যেই চলছে। কিছু সময় আগে জিওলজিক্যাল সার্ভের একটি আগাম সতর্কীকরণের ব্যবস্থা প্রস্তুত করেছে। সেক অ্যালার্ট নামের একটি সিস্টেমটি কোথায় শক্তিশালী ভূমিকম্প হতে পারে তা বলতে সক্ষম হবে। তবে সমস্যা হলো এটি ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে এটি বলতে পারবে, অর্থাৎ ভূমিকম্পের কয়েকদিন বা কয়েক ঘন্টা আগে নয়, কয়েক সেকেন্ড আগেই তা সতর্ক করবে সবাইকে। তবে বর্তমানে পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক প্লেটের নিচে চলমান স্তরের খোঁজের কারণে সময়মতো মারাত্মক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুরা, এমন একটা ধামাকাদার ভিডিওর জন্য একটা ধামাকাদার লাইক করে দাও। এমনই আরো ধামাকাদার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। ফ্যাক্ট নাম্বার 2, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কেন বিমান চলাচল করতে পারে না, চলুন জেনে নিন। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, যার একদিকে রয়েছে আমেরিকা এবং অন্যদিকে এশিয়া। মাঝে অথই জলরাশি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছতে এখন আর কেউ জাহাজে সফর করেন না, করেন বিমানে সফর। তাই বিমান পরিবহন বিশ্বের সব প্রান্ত থেকে আকাশেই সবসময়ই দেখা যায়। কিন্তু অতি বিশাল জলরাশি নিয়ে থাকা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কোনো বিমান উড়ে যেতে দেখা যায় না কেন? সব বিমান প্রশান্ত মহাসাগরকে এড়িয়ে যায় কেন? এর পেছনে রয়েছে দুটি কারণ। একটি হলো জ্বালানি। বিমানের জ্বালানির দাম অনেক বেশি। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একদিকের স্থলভাগ থেকে অন্যদিকের স্থলভাগে পৌঁছাতে 10 থেকে 12 ঘন্টার যাত্রা। এই দীর্ঘ পথ অতিক্রম করতে প্রচুর জ্বালানির প্রয়োজন, যা বিমান সংস্থার খরচ বাড়িয়ে দেয়। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পুরো পথ অতিক্রম করতে যে বিপুল জ্বালানির খরচ হবে তা বাঁচাতে ঘুরপথে যাত্রীদের নিয়ে বিমান প্রশান্ত মহাসাগরকে এড়িয়ে যাতায়াত করে। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাত্রা না করার আরও একটি কারণ হলো স্থলভাগের অভাব। প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির উপর দিয়ে উঠতে শুরু করলে বহুদূর পর্যন্ত তারা কোনো স্থলভাগ দেখা যায় না।
তাই বিমান চালকরা চান এমন রুট দিয়ে যাত্রা করতে যেখানে জলের উপর দিয়ে যেতে হলেও কিছুক্ষণ পর পর স্থলভাগ পাওয়া যাবে, বিমানবন্দর পাওয়া যাবে, যাতে কোনো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত বিমানকে নিচে নামানো যায়। প্রশান্ত মহাসাগরের উপর তৎকালীন পরিস্থিতি সৃষ্টি হলে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য জল ছাড়া উপায় নেই। তবে ব্যতিক্রম রয়েছে। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাতায়াত করার জন্য কিছু বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাতায়াত করে, তাতে তাদের সময় ও জ্বালানি বাঁচে। ফ্যাক্ট নাম্বার 1, চাঁদের মাটিতে ট্রেন চালানোর ব্যবস্থা করছে নাসা। কিভাবে? চলুন জেনে নিই। চাঁদের মাটি স্পর্শ করতে পেরেছে এখনো পর্যন্ত বিশ্বের মাত্র 5টি দেশ: আমেরিকা, রাশিয়া, চীন, ভারত ও জাপান। এবার চাঁদে মানুষ নিয়ে আর্টেমিস 3 উড়ে যেতে চলেছে। তবে চাঁদ নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের ভাবনা কিন্তু অন্য পর্যায়ে পৌঁছে গেছে। এমনিতেই পৃথিবীর পাশাপাশি অন্য এক গ্রহ বা উপগ্রহে বসবাসের পাকাপোক্ত বন্দোবস্ত করতে উঠে পড়ে লেগেছে বিজ্ঞানীরা। আর সেই লক্ষ্যে তাদের প্রথম পছন্দ চাঁদ বা মঙ্গল গ্রহ। চাঁদের বুকে 2030 সালের মধ্যে একটি পাকাপাকি গবেষণাস্থল বানিয়ে ফেলার ভাবনা রয়েছে নাসার। চাঁদে মানুষ গেলে যাতে চাঁদের মাটিতে দূর দূরান্ত পর্যন্ত তারা ঘুরে দেখতে পারেন, সেজন্য গাড়ির বন্দোবস্ত তো পাকা করেছেই নাসা। সেই সঙ্গে জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে চাঁদের অন্য জায়গায় যাওয়ার জন্য রেলপথে যোগাযোগ ব্যবস্থাও করতে চলেছে তারা। নাসা এই লক্ষ্যের নাম দিয়েছে ফ্লেক্সিবল লেভিটেশন অ্যান্ড এ ট্র্যাক। এটি কার্যকারী করতে পারলে চাঁদের মাটিতে যোগাযোগ অনেকটাই শক্তিশালী হবে। চাঁদ নেহাত ছোট জায়গা নয়, তাই সেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যোগাযোগ স্থাপন করতে এমন একটি বিশেষ ধরনের রেল লাইন এবং বিশেষ স্টেশন অবশ্যই আগামী দিনে চাঁদে থাকার স্বপ্নকে সার্থক করার পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।